ও নীলা দুঃসাহসিক অভিযানে বেরিয়েছিল। তাদের গন্তব্য ছিল ব্রাহ্মণবাড়িয়ার কাইতলা রাজবাড়ি। সন্ধ্যা নামার আগেই তারা জীর্ণশীর্ণ আগাছায় ভরা রাজবাড়ির কাছে পৌঁছাল। রাজবাড়ির গায়ে বহু বছরের অযত্নের ছাপ, আর চারপাশের বাতাস যেন এক অদ্ভুত স্তব্ধতা ও বিষণ্ণতা বহন করছিল। ইতিহাস বলে এই রাজবাড়ির শেষ রাজা রাজা বিশ্বেশ্বর রায় চরম নিষ্ঠুর ছিলেন। তিনি তার ছোট রানী চন্দ্রাবতীকে সন্দেহ করতেন এবং এক পূর্ণিমার রাতে তাকে রাজবাড়ির কুয়োয় ফেলে হত্যা করেন। মৃত্যুর আগে চন্দ্রাবতী রাজাকে এবং এই রাজবাড়ির প্রতিটা ইটকে অভিশাপ দিয়েছিলেন। সূর্য ডুবে যাওয়ার পর রাজবাড়ির ভেতরে গাঢ় অন্ধকার নেমে এলো। মোবাইলের টর্চের আলোয় তারা একে একে হলঘর, ভাঙা সোপান আর খিলানযুক্ত করিডোর পার হচ্ছিল। হঠাৎ মূল হলঘরের মাঝখানে সৌম্যর চোখ গেল রাজা বিশ্বেশ্বরের একটি পুরনো তৈলচিত্রের দিকে। অর্ক ফিসফিস করে বলল, শোন, মনে হচ্ছে কেউ কাঁদছে। নীরবতা ভেদ করে একটি করুণ চিকন কান্নার শব্দ ভেসে আসছিল, যেন অনেক দূর থেকে। শব্দটি ধীরে ধীরে তাদের কাছাকাছি আসতে লাগল। নীলা ভয়ে সৌম্যর হাত চেপে ধরল। তারা কান্নার উৎস খুঁজতে গিয়ে পৌঁছাল পেছনের দিকের একটি ছোট ঘরে, যেখান থেকে কুয়োটির কাছে যাওয়া যায়। কান্নাটা এখন কুয়োর কাছ থেকেই আসছে। সৌম্য সাহসে ভর করে টর্চটি কুয়োর গভীর দিকে ধরল। কুয়োর ভেতরে জল স্থির এবং কালো। ঠিক তখনই জলের মধ্যে থেকে একজোড়া হাতের আঙুল উঠে এল। আঙুলগুলো লিকলিকে, ফ্যাকাসে আর ভিজে। সেই সঙ্গে কানে এল চন্দ্রাবতীর আর্তনাদ, বিশ্বাসঘাতক, আমার মুক্তি নেই, তোমাদেরও হবে না। আঙুলগুলো মুহূর্তের মধ্যে পূর্ণাঙ্গ হাতের আকার নিল এবং কুয়োর ধার ঘেঁষে উপর দিকে ওঠার চেষ্টা করতে লাগল। অর্ক আতঙ্কে চিৎকার করে উঠল, পালাও! তারা তিনজনই দৌড়াতে শুরু করল। পেছনের দিকে তাকাতেই সৌম্য দেখল একটি সাদা শাড়ি পরা আবছা অবয়ব কুয়োর ধার থেকে দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। অবয়বটির কোনো মুখ ছিল না, শুধু চোখের জায়গায় দুটি জ্বলন্ত লাল বিন্দু। তারা কোনো মতে রাজবাড়ির প্রধান ফটক পেরিয়ে বাইরে এল এবং পেছনে ফিরেও তাকাল না। যখন তারা নিরাপদ দূরত্বে পৌঁছাল, তারা হাঁপাতে হাঁপাতে থামল। পরের দিন সকালে সৌম্য লক্ষ্য করল যে তার বাম হাতে ঠিক কবজির উপরে একটি কালো দাগ পড়েছে। দাগটি দেখতে অনেকটা চিকন আঙুলের ছাপের মতো। অর্ক ও নীলাও দেখল তাদের গায়েও একই ধরনের দাগ। তারা বুঝতে পারল কাইতলা রাজবাড়ির অভিশাপ কেবল রাজবাড়ির দেয়ালেই সীমাবদ্ধ ছিল না, তা তাদের সঙ্গেও চলে এসেছে। আজও নাকি স্থানীয়রা সেই রাজবাড়ির কাছ দিয়ে গেলে গভীর রাতে চন্দ্রাবতীর কান্নার শব্দ আর কুয়ো থেকে উঠে আসা হাতের ছায়া দেখতে পান। আর সৌম্য ও তার বন্ধুরা সেই দাগগুলো নিয়েই বেঁচে আছে, যা তাদের বামনবাড়িয়া কাইতলা রাজবাড়ির সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করিয়ে দেয়, যে রাতে তারা প্রায় চন্দ্রাবতীর অভিশাপ